শেষ করে দেওয়ার জন্য। স্যার তারপর লাস্ট ক্লাস জুলাইতে হয়েছিল স্যার, ওই 4 দিনের আর হয় নাই ক্লাস। আচ্ছা সিআর আছে না? জি স্যার। হ্যালো, জি স্যার। তুমি এক কাজ করো, কতটুকু পড়াইছে ওইটা তুমি পিডিএফ করে আমার মেলে পাঠাও। হ্যাঁ, জি আচ্ছা স্যার। পিডিএফ করে আমার মেলে পাঠাও তো, দেখি কতটুকু পড়াইছে আমি দেখি। স্যার এখন দিব নাকি ক্লাস শেষে দিব? ক্লাস শেষে দিবা। আর এই যে নতুন যে জি আচ্ছা স্ট্রাকচার, স্যার। স্ট্রাকচার আর যে টিচার নিচ্ছে ওই স্যার কেমন? স্যার ওনার স্যার, পরেও কেউ ওনার বোঝে না স্যার স্যার, যে- নীরব স্যার। হ্যাঁ, ওনার কথা স্যার কেউ বোঝে না। আরে নতুন স্ট্রাকচারের নীরব টিচার স্যারের দিয়েছি। কথা স্যার ম্যাক্সিমাম বোঝে না। এই তোমার উনি স্যার সমস্যা নীরব কি? স্যারের মতোই, মানে তেমন কেউ বোঝে না পড়া। তো তোমার সমস্যা কি? ক্লাস তো আমার মনে হচ্ছে তোমাকে নিয়ে নিতে হবে, তুমি নিবা? আমার তো মনে হয় নেক্সট সেমিস্টারে তোমাকে নিয়ে একদম লাগবে। এমন কোনো টিচার নাই যে যার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নাই। তোমার নাম তানিম তো, আমি কিন্তু জানি। এমন কোনো টিচার নাই যে যার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই। আমার তো মনে হয় যে বুয়েট কেন, এমআইটির প্রফেসর আসলে তোমার অভিযোগ থাকবে, আমি শিওর। একটা টিচারও ভালো পালেন না তোমার মতো। সব এর কথা বোঝা যায় না, এর কথা। আরে ভাই তুমি তো কথা ঠিক মতো শোনোই না। স্যার স্যার ও ব্যক্তিগত কিছু বলছে না স্যার, আমাদের পক্ষ থেকে আমরা কিছু বলছি না। তাহলে স্যার ও ব্যক্তিগত কোনো মত দিচ্ছে না, ওর কিছু দোষ না স্যার। দোষ না, ও তো দেখি প্রত্যেক টিচারের নামই দোষ ধরে যে অমুক টিচারের কথা বোঝা যায় না, অমুক টিচারের কথা বোঝা যায় না। জি না স্যার, স্যার দেখা যাচ্ছে মানে কথা বলার সময় ও বলছে স্যার, এর জন্য এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আচ্ছা, তো তোমার রোল নাম্বার কত? তোমার নাম কি? আমার নাম শাফিন স্যার। আচ্ছা তুমি বলো তো 544 হ্যাঁ বলো, তোমার ক্লিয়ার করে বলো তো কি হয়েছে। স্যার ওই ক্লাস, নতুন স্ট্রাকচার ক্লাস যে লাস্ট 4টা হয়েছে, আজকে 5 নাম্বারটা কিছুটা দ্রুত পড়াচ্ছেন উনি। ফার্স্ট ডেতে ইনফ্লুয়েন্স একটু পড়ায় ম্যাথ শুরু করে দিয়েছেন, যার কারণে অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছিল। প্রথম ক্লাসে এসে ম্যাথমেটিক্স স্টার্ট করে দিয়েছিলেন আর কি। কে সাদ্দাম মারুফ? আর যে জি না স্যার, সাদ্দাম স্যার লাস্ট করেছেন জুলাইয়ের মাঝামাঝি টাইমে, মাত্র 4টা ক্লাস হয়েছে, এরপরে আর ক্লাস হয় নাই। আর এই মানে 4 দিন আগে হচ্ছে স্ট্রাকচার 2 শুরু হয়েছে। আচ্ছা, এখন এই মুহূর্তে স্যার আমাদের সাদ্দাম হোসেন স্যার তো স্যার আমাদের যে স্লাইড দেখে পড়ান, তো এই কারণে আমাদের বুঝতে অনেকটা অসুবিধা হচ্ছে স্যার। এই যে জি, আর স্ট্রাকচার 2 এর এই যে এখনকার স্যার 4 দিন হাতে আপনি যেভাবে স্যার হাতে করে দেখানো ওইভাবে করার চেষ্টা করতেন, কিন্তু একটু সমস্যা হচ্ছে, একটু দ্রুত হওয়ার কারণে ম্যাথমেটিক্যাল অনেক দ্রুত চলে যাওয়ার কারণে সবার ক্যাচ করতে একটু অসুবিধা হচ্ছে। আর সাদ্দাম স্যার ওই জুলাইতে ওই গত বছর স্লাইড দেখে পড়েছেন আর কি, এর জন্য অনেকের ম্যাথমেটিক কিছু বুঝেই নেই। আর স্যার আমাদের স্ট্রাকচার 1 ক্লিয়ার না থাকে স্ট্রাকচার 2 আমরা ওভাবে কিছু বুঝতেও পারতেছি না। জি স্যার, আগে স্ট্রাকচার 1টা ক্লিয়ার হলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি ইয়ে করি। স্ট্রাকচার 2 আর স্ট্রাকচার 1 একসাথে চালাতে হবে। স্ট্রাকচার 1টা আগে শেষ হোক। এই স্যার তুমি কতটুকু পড়াইছে এটা তুমি আমাকে একটু স্ক্যান করে একটু পাঠাতো, দেখি টিচার ঠিক করে দিতে হবে। ঝামেলা শেষ নাই, দেখি। ওকে, মানে এই ব্যাচ তোমাদের ব্যাচটা সবচেয়ে বেশি ঝামেলা। এই টিচার নাই, মানে কোনো ব্যাচের টিচারের সংকট নাই, শুধু এই ব্যাচের এই যে স্যার এই কোর্স হয় নাই, এই টিচারের কোর্স নাই। মানে যখন জিজ্ঞাসা করি তখন বলে, তার আগে এরা চুপ করে থাকে, কোনো কথা নাই। যে সাদ্দাম স্যারের যে 4টা ক্লাস হয়েছে, বাকি ক্লাসগুলো হয় নাই বা কেন হইতেছে না, তো তোমরা চুপ করে আছো কেন? জি স্যার, আমরা তো যোগাযোগ ওই সাদ্দাম স্যার ওখানে পরে যোগাযোগ করে যখন সিপি স্যার উইন্টার ভ্যাকেশনে গেছেন স্যার নভেম্বরে, এরপরে এখন পর্যন্ত আর কোনো ক্লাস হয় নাই। আর একটু এই দেখি এসিয়া, তুমি একটু এই কাজটা করো তো, দেখি কাল পরশু চেঞ্জ করে দিব। ওকে, তাহলে সাদ্দাম স্যারের সাথে আর যোগাযোগ করার দরকার নেই, ঠিক আছে? ওকে, নতুন চ্যাপ্টার
তো সেখান থেকে শুরু হোক নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে সয়েল কম্প্যাকশন। হ্যাঁ, এখন কম্প্যাকশন বলতে খাঁটি বাংলায় যেটা বোঝাই, কোনো কিছু কি কম্প্যাকশন করা মানে ডেনসিটি ইনক্রিজ করা। খাঁটি বাংলায় বলে ডেন্সিফিকেশন বাই সয়েল রিমুভাল অফ এয়ার। আচ্ছা, এখন এই কম্প্যাকশনের মাধ্যমে সয়েলের ডেনসিটি ইনক্রিজ হবে। ডেনসিটি ইনক্রিজ হবে কিভাবে? ওকে, এবার খেয়াল করো। আচ্ছা, এটা একটা জাস্ট মনে করো একটা পট। এখন পটের ভলিউম যাই থাকুক, এখানে পট আছে, তুমি এই পটের পুরাটা সয়েল দিলে ফিল আপ করে ফেললা, সয়েল দিয়ে ফিল আপ করা। পরে তুমি এখন ওয়েট নিলা, ওয়েট নিয়ে দেখলে যে ওয়েট হচ্ছে 500 গ্রাম। একটু মন দিয়ে শুনবা, কারণ আমার হাতে লিখে আমি সব ক্লিয়ার করে লিখাতে পারি না, ট্যাব হইলে একটু সুবিধা হতো। 500 গ্রাম সয়েল আছে। ওকে, এখন যদি কম্প্যাক্ট করে ফেলি, মানে কম্প্যাক্ট বলতে মেকানিক্যাল এনার্জি, মানে কোনো ওয়েট দিয়ে কম্প্যাক্ট করা, ঠিক আছে? আমার মনে হয় যে ছোট একটা ভিডিও দেখে আসলে ভালো হয় না? আগে শুরুর আগে একটা ছোট ভিডিও দেখে আসি, তাহলেই মনে হয় সবচেয়ে ভালো হয় আর শুরু করার আগে। দেখি, স্টপ শেয়ারিং। ওকে, লাইনে থাকো। ওকে, স্যার কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, জি স্যার। সাউন্ড শোনা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, তুমি ভিডিও দেখলে হবে।
ওকে, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। ওকে, আসো। এখন এই কম্প্যাকশনের যে বিষয় ছিল, কম্প্যাকশন বলতে সয়েলের ডেনসিটি ইনক্রিজ করা। হ্যাঁ, এখন সয়েলের ভিতরে হয়তো সয়েল ফেজ রিলেশনশিপে তোমরা সব পড়ে আসছো। এখানে সয়েলের ভিতরে কি থাকে? এয়ার থাকে, ওয়াটার থাকে, আর সয়েল সলিডস। এখন এয়ার থাকলে কি হবে? ভয়েডের যে পরিমাণ, সয়েলের ভিতরে এয়ারের পরিমাণ যত বেশি হবে, ভয়েডের পরিমাণও তত, ভয়েড যত বেশি হবে, এয়ারের পার্সেন্টেজ যত বেশি হবে, ভয়েডের পার্সেন্টও তত বেশি হবে। এখন ভয়েডের পার্সেন্টেজ যদি বেশি হয়, ভয়েড যদি বেশি হয়, তাহলে সেটেলমেন্ট হবে বেশি। তাহলে এখন কোনো কনস্ট্রাকশন করার আগেই তাহলে সয়েলটাকে আমাকে কম্প্যাক্ট করে নিতে হবে, যাতে তার যে ভয়েড আছে বা ফ্রি স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যায় এই কম্প্যাকশনের মাধ্যমে। তারপরে এখন দেখো, তাহলে এখন এই কম্প্যাকশনে কি বলছে? কম্প্যাকশনে ইজ দ্য জেনারেলি ডেন্সিফিকেশন অফ সয়েল বাই রিমুভাল অফ এয়ার। এখন রিমুভাল অফ এয়ার বলতে কি বোঝায়? এখন মনে করো একটা চেম্বার আছে, এখন এই চেম্বারের ভিতরে আমি সয়েল দিলাম, সয়েল আছে। এখন সয়েল যদি আমি কম্প্যাক্ট করি, হ্যামার দিয়ে কম্প্যাক্ট করি, আচ্ছা, এই লুজ অবস্থায় মনে করো এই চেম্বারের ভিতরে সয়েল আছে 500 গ্রাম। ওকে, এখন যদি কম্প্যাক্ট করি, তাহলে এই চেম্বারের ভিতরে সয়েল 500 গ্রামই থাকে, কিন্তু এইটুকু পরিমাণ ফাঁকা হয়ে যায়। উপরের অংশটুকু ফাঁকা থাকে, নিচের অংশটুকু এই পর্যন্ত ফিল আপ হয়। সয়েলের পরিমাণ ঠিক থাকছে, কিন্তু এরিয়া কি হইতেছে? ভলিউম কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে ঠিক এই পরিমাণ, এই অংশটুকু কি ছিল? ভয়েড বা ফ্রি স্পেস বা ফাঁকা জায়গা ছিল। তাহলে বোঝাচ্ছে যে সয়েলের ভিতরে যে ফ্রি স্পেস বা ফাঁকা জায়গা আছে, এখন যেটা রিমুভ হবে কম্প্যাকশনের মাধ্যমে মেকানিক্যাল এনার্জি ইউজ করবে, যেটা তোমরা ভিডিওতে দেখছো। মেকানিক্যাল এনার্জি বলতে এখানে হয়তো মেকানিক্যাল টার্ম বা হ্যামার ইউজ করা হয়। তাহলে সয়েলের ভিতর থেকে যদি আমি ভয়েড বা এয়ার বা ফ্রি স্পেস রিমুভ করতে পারি, তাহলে সেটার নামই হবে কম্প্যাকশন। আচ্ছা, এখন কম্প্যাকশন আর একটা টার্ম আছে, এইটা মানে আরো 2 চ্যাপ্টার পরে হয়তো পড়াবো, সেটা হচ্ছে কনসলিডেশন। একই টার্ম, নামটার টার্ম হচ্ছে কম্প্যাকশন আর হচ্ছে কনসলিডেশন। দুইটাই সয়েলের ডেনসিটি ইনক্রিজ করে। একটু মন দিয়ে শুনতে হবে। দুইটাই সয়েলের ডেনসিটি ইনক্রিজ করে, কিন্তু কম্প্যাকশনে শুধু এয়ার রিমুভ হয়, আর কনসলিডেশনে এয়ার এবং ওয়াটার দুইটা রিমুভ হয়। দুইটাই কিন্তু ডেনসিফিকেশন মানে ডেনসিটি ইনক্রিজ করার প্রসেস। এখানে আমি সয়েল কম্প্যাকশন পড়াচ্ছি, পরের চ্যাপ্টারে হয়তো পড়াবো কনসলিডেশন। এখন ওই কনসলিডেশনের কাজ হচ্ছে সয়েলের ডেনসিটি ইনক্রিজ করা। যখন কনসলিডেশন প্রসেস হয়, তখন ওই প্রসেসে এয়ার এবং ওয়াটার দুইটা রিমুভ হয়, আর কম্প্যাকশনে শুধুমাত্র এয়ার রিমুভ হয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কম্প্যাকশনে যে লোড ইউজ হবে, যে এনার্জি ইউজ করে আমি ডেন্সিফিকেশন করব, সেখানে যে এনার্জি ইউজ হবে সেটা লোডিং এর প্যাটার্ন হচ্ছে ডাইনামিক। আর কনসলিডেশনে স্ট্যাটিক। ডাইনামিক আর স্ট্যাটিক। ডাইনামিক বলতে লোড আসবে হুটহাট, মানে কোনো সিস্টেম নাই, লোড অনবরত আসতেই থাকবে, একটার পর একটা লোড আসতেই থাকবে। আর স্ট্যাটিকে কেমন? লোড আস্তে আস্তে ইনক্রিজ করা হবে। প্রথমে যদি 2 কেজি দেই, তারপরে আসছে 5 কেজি, তারপরে 10 কেজি, তারপরে 20 কেজি, তারপরে 50 কেজি, আস্তে আস্তে লোড, এই যে হাই এনার্জি উঁচু থেকে ফেলা, এরকম সিস্টেম না, লোড জাস্ট চাপিয়ে রাখা। হ্যাঁ, সেই স্ট্যাটিক প্রসেসের নাম হচ্ছে কনসলিডেশন প্রসেসে সাধারণত এই স্ট্যাটিক প্রসেস অ্যালাউ হয়। হয়তো অনেক সময় তোমাকে কোশ্চেন করতে পারে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কম্প্যাকশন এন্ড কনসলিডেশন? এই কম্প্যাকশন এবং কনসলিডেশনের বেসিক ডিফারেন্স কি? তাহলে তুমি হয়তো কোনো বইতে বা খুঁজে পাবে না, বা কোনো নোটেও নাই, কিন্তু তোমাকে এই বেসিকের উপরে বেস করে তোমাকে বলতে হবে। ঠিক আছে, দুইটাই ডেন্সিফিকেশন, কিন্তু একটাই ওয়াটার রিমুভ, এয়ার রিমুভ হয়, আর কম্প্যাকশনে এয়ার রিমুভ হয়, আর কনসলিডেশনে রিমুভ হয় এয়ার এবং ওয়াটার দুইটাই রিমুভ হয়।
একটা লোডিং প্যাটার্ন হচ্ছে ডাইনামিক, কম্প্যাকশনের লোডিং প্যাটার্ন হচ্ছে ডাইনামিক, আর কনসলিডেশনের লোডিং প্যাটার্ন হচ্ছে স্ট্যাটিক। এই টার্মটা একটু তুমি ভালো করে মনে রাখবা। আচ্ছা, এরপরে আসো কম্প্যাকশনে কি হয়, কম্প্যাকশন কেন করা হয়, এবং যদি কম্প্যাকশন করা হয় তাহলে সয়েলের কি কি প্রপার্টি ইমপ্রুভ হয়। ইনক্রিজড শেয়ার স্ট্রেংথ, ইনক্রিজড শেয়ার স্ট্রেংথ। এখন শেয়ার স্ট্রেংথ কি জিনিস, যদিও চ্যাপ্টার আছে, মানে ওই চ্যাপ্টার পড়াই যদি শুরু করতাম তাহলে হয়তো বুঝতে সুবিধা হতো, তারপরে বলি। এখন এই শেয়ার স্ট্রেংথের বিষয় আছে সয়েলের লোড ক্যারি করার মানে লোড ক্যারি করার অ্যাবিলিটি বেড়ে যাবে, লোড ক্যারি করার অ্যাবিলিটি বেড়ে যাবে। ডিক্রিজ কম্প্রেসিবিলিটি, এখন ডিক্রিজ কম্প্রেসিবিলিটি বলতে কম্প্রেস হওয়ার যে টেন্ডেন্সি সেটাকে সাধারণত বলা হয় কম্প্রেসিবিলিটি। এখন যদি আমি কম্প্যাক্ট অবস্থায় কোনো কিছু দেই, কম্প্যাক্ট করার কোনো সয়েলের উপরে লোড দেই, তাহলে সেটা কম্প্রেস হবে কম। যদি আনকম্প্যাক্টেড, যেটা কম্প্যাক্টেড করা নাই বা কম্প্যাকশন করা নাই, এই ধরনের সয়েলের উপরে লোড দেয় তাহলে সেটেলমেন্ট বা কম্প্রেস হবে বেশি। এখন খাঁটি বাংলায় যদি বলি, ডিক্রিজ কম্প্রেসিবিলিটি বলতে লোডের রেসপেক্টে সেটেলমেন্ট হবে কম, সেটেলমেন্ট হবে না। এই সেটেলমেন্ট যাতে না হয় সেই জন্য কম্প্যাকশন করা। ওকে, তারপরে দেখো বলছে ডিক্রিজ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। এখন এই হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি, তো প্রথম ওয়ার্ডটা পড়ে আসা যাক, কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কি জিনিস, ইলেকট্রিক্যালে পড়া হয় সাধারণত, যেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্সের বাংলা কি? হ্যালো, আমার কথা রোধ শোনা? স্যার। হ্যাঁ, রোধ। হাইড্রোলিক রোধ, রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে রোধ। তো আমরা এখানে হাইড্রোলিক রেজিস্ট্যান্স বলি না, এগুলো বলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। এখন এই হাইড্রোলিক কন্ডাক্টিভিটির যে ল, সাধারণত ডার্সি ল ফলো করে। ডার্সি ল, ভি প্রপোর্শনাল টু আই, ভি ইজ ইকুয়াল টু কে আই। এখন এই ভি ইজ ইকুয়াল টু কে আই হচ্ছে কি জিনিস, এখন এই কে কে বলা হয় হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। এখন হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি হবে, একটা সয়েল যদি লুজ থাকে, এখন লুজ সয়েলের ভিতর দিয়ে আরেকটু ক্লিয়ার করে বলি। এবার আসো, ক্লিয়ার ড্রয়িং। ওকে, এখানে একটা মিডিয়াম আছে, ওকে। এখন ওয়াটার দিলাম। এখন এই সয়েলটা যদি লুজ হয় তাহলে এই ওয়াটার এই সয়েলের ভিতর দিয়ে পাস হইতে সময় নেয় 10 সেকেন্ড। 10 সেকেন্ড, তো একটু ইমাজিন করো। আর যদি কম্প্যাক্টেড অবস্থায় সয়েল দেই, এইটা সেম ডেপথ, কম্প্যাক্ট অবস্থায় দেই, তাহলে টপ থেকে বটমে ওয়াটার আসতে সময় লাগে 15 সেকেন্ড, যদি কম্প্যাক্টেড অবস্থায় থাকে। তাহলে এখানে কারণটা কি হইতে পারে, আমি কি বোঝাতে চাইছি তুমি বুঝছো? হ্যালো, হ্যালো, না স্যার। জি স্যার। ওকে। এখানে মনে করো একটা সয়েল লেয়ার, সয়েল লেয়ার বলতে সয়েলের একটা লেয়ার আছে, সয়েল লেয়ার, সয়েল আছে বা একটা মিডিয়াম আছে। এখন এই সয়েলটা যদি লুজ অবস্থায় থাকে, তাহলে এখন এই টপে যদি আমি ওয়াটার দিয়ে দেই, তাহলে এই ওয়াটার টপ থেকে বটমে আসতে 10 সেকেন্ড সময় নেই। ওকে, আর সেম সয়েল সেম ওয়াটার, এখন এই মিডিয়াম মাঝখানে যে মিডিয়াম আছে সেটা যদি কম্প্যাক্টেড করে দিই, মানে কম্প্যাকশন করে দিই, তাহলে ওয়াটার টপ থেকে বটমে আসতে সময় লাগে 15 সেকেন্ড। আমার কোশ্চেন হচ্ছে কারণটা কি, কম্প্যাক্টেড অবস্থায় টাইম বেশি লাগছে আর ব্যথা পাইছে। লুজ অবস্থায় সময় কম লাগছে, কারণটা কি?
লুজ অবস্থায় স্যার আমাদের ভয়েড বেশি থাকে, আর যখন হচ্ছে কম্প্যাক্ট করা হয় তখন হচ্ছে ভয়েড কম থাকে, এর জন্য হচ্ছে যে পাস হইতে টাইম বেশি লাগছে। ওকে, হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার এটাই। যদি লুজ অবস্থায় থাকে, লুজ অবস্থায় ভয়েড গুলো একটার সাথে, আচ্ছা আরো ডিটেলস বলি। আচ্ছা বলো তো, একটা সয়েলের উপরে যদি সয়েলের ভিতর দিয়ে ড্যাম ছিল, ড্যাম অথবা ইম্প্যাক্টমেন্ট, ড্যাম দেখছো, বাঁধ দেখছো না, বাঁধ, বাঁধ ভাঙে, বাঁধ ভাঙার সব নিউজ পড়ছো, বাঁধ ভাঙার নিউজ। বাঁধ ভাঙে কেন? কোনো বাঁধ যখন দেয় ইম্প্যাক্টমেন্ট ভাঙে কেন? ভাঙার তো কারণ আছে, কারণ আছে না? এক পাশে মনে করো জনপদ, এক পাশে রিভার, জনপদ আর রিভারের মাঝখানে ব্যারিয়ার হচ্ছে ইম্প্যাক্টমেন্ট, বাঁধ, যেটা আমরা অনেক সময় বাঁধ বলে থাকি, বেড়ি বাঁধ। আচ্ছা, এখন এই বাঁধ কি জন্য ভাঙে? বাঁধ ভাঙার কারণ হচ্ছে, এখন এটা যদি গ্রাউন্ড লেভেল হয়, এটা যদি বাঁধ হয়, এই পাশে যদি ওয়াটার থাকে, এই ওয়াটার কি হবে, সয়েলের ভিতরে যাবে। সয়েলটা যদি আনকম্প্যাক্টেড থাকে, সয়েলের ভিতরে যে ভয়েড বা ফ্রি স্পেস আছে, এই ভয়েড গুলোর ভিতর দিয়ে দিয়ে ওয়াটার পাস হবে। ওয়াটার পাস হইতে হইতে এখন এই যখনই ভয়েডের ভিতরে ওয়াটার থাকবে, ওয়াটার চাইবে যে সয়েলের যে পার্টিকেল গুলো আছে সেইগুলোকে সেপারেশন করার জন্য। এখন মনে করো এখানে যে অবস্থা, যদি বাঁধ থাকে, বাঁধের ভিতরে সয়েল পার্টিকেল আছে, এখন এই দুই সয়েল পার্টিকেলের ভিতরে যদি ফাঁকা জায়গা থাকে, ভয়েড থাকে, এই ভয়েডের ভিতরে ওয়াটার আসবে। এখন এই ওয়াটার কি চাইবে, দুইটা পার্টিকেলকে সেপারেট করার জন্য, দুইটাকে একটা থেকে আরেকটা সরিয়ে দেওয়ার জন্য। যখনই এই ধরনের টেন্ডেন্সি তৈরি হবে তখন এই বাঁধ ভাঙবে। তো এখন সে আরো জটিল বিষয়। তাহলে এখন ডিক্রিজ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, যে টাইমের যে বিষয়টা একটু আগে যে কোশ্চেনের অ্যান্সার দিলাম, বেসিক ওইটাই। তাহলে এখন এই ডিক্রিজ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, একটা লাগছে 15 সেকেন্ড, আর একটা লাগছে 10 সেকেন্ড। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যদি তুমি কম্প্যাকশন করে দাও তাহলে সময় লাগবে বেশি, আর লুজ অবস্থায় সময় লাগবে কম। তার মানে এখানে পানির যে টেন্ডেন্সি, পানি পাস হওয়ার যে অ্যাবিলিটি, সেটা কমে যাচ্ছে। আচ্ছা, লাস্টের যে টার্ম সেটা হচ্ছে ইনক্রিজড ইরোশন রেজিস্ট্যান্স। এখন ইরোশন রেজিস্ট্যান্স বলতে যেটা আমরা ক্ষয় বোঝাই। এখন লুজ সয়েল ক্ষয় হয় বেশি, লুজ সয়েল ক্ষয় হবে বেশি। আর যদি কম্প্যাক্টেড অবস্থায় থাকে তাহলে সেটা বিভিন্ন প্রেসার বা ওয়াটারের সাপোর্টের কারণে রেজিস্ট্যান্স হবে কম, মানে রেজিস্ট্যান্স মানে ক্ষয় হবে কম। ঠিক আছে, তাহলে এই মানে কম্প্যাকশন করার এই মূল উদ্দেশ্যই হচ্ছে এই চারটা, মোটামুটি এই চারটা, যে এই চারটা প্রপার্টি আমার ইমপ্রুভ হবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার আছে? বোঝা যাচ্ছে কথা? আমার কথা কি বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে যাচ্ছি? জি স্যার। ওকে, এখন আসলাম বেশ। ওকে, এবার আসো কম্প্যাকশন প্রিন্সিপাল। এটা পড়ানোর আগে পরের স্লাইডে যাওয়া উচিত। ওকে, এখন ফিল্ডে মানে যারা ফিল্ড টেস্ট করে, ফিল্ডে কম্প্যাকশন হয় কিভাবে? আমি যে ভিডিও দেখাইছি, ভিডিওতে সাধারণত প্র্যাকটিক্যাল, একেবারে প্র্যাকটিক্যাল, যদি কোনো গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করা লাগে, খাঁটি বাংলায় যে ভিডিওটা দেখাইছি ওটা ছিল গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের ভিডিও। গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট বলতে সয়েলের শেয়ার স্ট্রেংথ আর লোড ক্যারিং অ্যাবিলিটি, লোড ক্যারিং ক্যাপাসিটি ইন করার জন্য সাধারণত গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করা হয়। গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের খাঁটি বাংলা আছে তার লোড ক্যারি করার অ্যাবিলিটি ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের একটা ভিডিও। আচ্ছা, এখন কম্প্যাকশন বলতে তোমাকে প্রথমে স্লাইডে বললাম যে কম্প্যাকশন মানে জাস্ট ইনক্রিজ দা ডেন্সিফিকেশন অফ সয়েল, সয়েলের ডেন্সিফিকেশন ইমপ্রুভ করার জন্য কম্প্যাকশন করা হয়। এখন কম্প্যাকশন কিভাবে করে সেটা একটু দেখো।
সাধারণত একটা মোল্ড থাকে এরকম, মোল্ডের ভলিউম হচ্ছে 1/30 ফিট কিউব। একটু পরেই ডিটেলস আছে, ওইখানে দেখতে পাবো, সমস্যা নেই। 1/30 ফিট কিউব। এখন এই মোল্ডের ভিতরে সাধারণত স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে 3 লেয়ার আর মডিফাইড প্রক্টর টেস্টে 5 লেয়ার সয়েল দিয়ে প্রত্যেক লেয়ারে 25টা করে বলো দেওয়া হয়। ঠিক আছে, 25টা করে বলো দেওয়া হয়। বলো দেওয়ার পরে আমি এখন সয়েলের ওয়েট নিব। ওয়েট নেওয়ার পরে আমি ময়েশ্চার কত সেটা আমি অ্যাড করব। তাহলে প্রথম ধাপ শেষ হলো। এবার দ্বিতীয় ধাপে ওই সয়েলের ভিতরে আমি সর্বোচ্চ 33% সয়েলের 3% ময়েশ্চার অ্যাড করব। করে আবার সেম প্রসিডিউরে আবার কম্প্যাকশন করব, করে আবার ওয়েট নিব এবং ময়েশ্চার কন্টেন্ট কত, ময়েশ্চারের পার্সেন্টেজ কত আছে সেটা হিসাব করব। এইভাবে মিনিমাম আমাকে, এখানে আরেকটু বলে রাখি, আমার মনে হয় ক্লিয়ার হয় নাই, আবার বলতে হবে, বোঝা যাচ্ছে না। ওকে, আবার এই আমার মন দিয়ে শোনো, সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বলছি। ওকে, আবার তো এটা মোল্ড। তো এখন এই মোল্ডে সাধারণত 3 লেয়ারে সয়েল দেওয়া হয় স্ট্যান্ডার্ড টেস্টে, আর মডিফাইড প্রক্টর টেস্টে 5 লেয়ারে সয়েল দেওয়া হয়। এখন সয়েলের এই কম্প্যাকশন টেস্ট আমি যদি এক্সপেরিমেন্ট করতে চাই তাহলে আমি, গ্রাফ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। স্যার আপনি আগের স্লাইড বলতে দেখা যাইতেছে। আমরা একটা গ্রাফ দেখতেছি, মোল্ড কোনটা? আচ্ছা, আমি মোল্ড এখানে ড্র করছি, যেটা লাল কালারের এটাই মনে করো মোল্ড। আচ্ছা, মোল্ড যদি দেখতে চাও দেখা সেটা যাচ্ছে না। নেক্সট নেক্সট। ওকে ওকে, এবার আছে, এবার দেখা যায়। না স্যার। না স্যার, আগেরটাই দেখা যাইতেছে স্যার। আজব তো। স্যার আগের স্লাইড। তার কিছু যদি আঁকেন ওইটাও দেখা যায়। স্যার স্ক্রিন পুরো ফ্রিজ হয়ে আছে। এবার বললাম স্যার এবার দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। ওকে, তুমি কি মোল্ডের ছবি দেখতে পাইতেছো? এবার দেখা যায়? জি স্যার। দেখা যাচ্ছে? ওকে, এবার আসো, একটু এখান থেকে শুরু করি, আগে পিছিয়ে শুরু না করলে ঝামেলা, সব মাথার উপর দিয়ে যাই। ওকে, এখন কম্প্যাকশন মোল্ডের এটা হচ্ছে ফিগার, এটাকে বলা হয় কলার, এটার নাম হচ্ছে বেস প্লেট, এটার নাম হচ্ছে কলার বা এক্সটেনশন বলে, আর এইটুকু হচ্ছে মোল্ড। ঠিক মতো একটু মনে রাখো, এটার ভলিউম হচ্ছে 1/30 ফিট কিউব। এটা মুখস্থ রাখতে হবে, না হুটহাট করে তোমাকে যে কেউ জিজ্ঞাসা করবে। বেস প্লেট এটা, এটা মোল্ড, এটা কলার বা এক্সটেনশন, আর এটা হচ্ছে হ্যামার। আচ্ছা, এখন যদি আমি কম্প্যাকশন করতে যাই তাহলে এই কলার বা এক্সটেনশন এর সাথে ফিক্সড করা থাকবে। আমি 3 লেয়ারে সয়েল দিব। আচ্ছা, এই কম্প্যাকশন শুরু করার আগে আমি যে সয়েলের কম্প্যাকশন টেস্ট শুরু করতে যাচ্ছি সেই সয়েল নিব, নিয়ে সয়েলের টোটাল ওয়েটের একটা পার্সেন্টেজ ময়েশ্চার আমাকে অ্যাড করতে হবে, ওয়াটার অ্যাড করতে হবে। ওয়াটার কত পার্সেন্ট? ম্যাক্সিমাম 3% টোটাল ওয়েটের ময়েশ্চার অ্যাড করলাম। করার পরে প্রথম লেয়ার দিলাম, দেওয়ার পরে এই মোল্ড দিয়ে বা এই হ্যামার দিয়ে 25 বলুস দিলাম, এক লেয়ার শেষ। এবার দ্বিতীয় লেয়ারেও 25 বলুস দিলাম। তৃতীয় লেয়ারে একেবারে টপ লেয়ার এই পর্যন্ত চলে আসবে। তৃতীয় লেয়ারে আবার 25 বলুস দিলাম, দিলে একবার কম্প্যাকশন মানে শেষ হলো। আমি এই কলার আবার খুলে ফেলবো। খোলার পরে এই মোল্ডের ভিতরে কতটুকু সয়েল আছে সেটার আমি ওয়েট নিব। ওয়েটের পাশাপাশি সেই সাথে আমাকে এই সয়েলের যে ময়েশ্চার কতটুকু, সয়েলের যে সয়েল আমি কম্প্যাক্ট করলাম সে ময়েশ্চার কত পার্সেন্ট আছে সেটা আবার সয়েল স্যাম্পল নিয়ে ওভেনে দেওয়া লাগবে। ঠিক আছে, একবার গেল। আবার দ্বিতীয় ধাপে আবার 3% ময়েশ্চার অ্যাড করব। ময়েশ্চার অ্যাড করার পরে আবার সেম প্রসিডিউরে আমি এইভাবে কম্প্যাকশন স্যার এই করব। জায়গাটা বুঝি নাই, আবার একটু রিপিট করুন স্যার।
কোন জায়গা বলো? যে 20 যে লেয়ার 3টা দেওয়ার পর তারপর যে বলছিলেন যে ময়েশ্চার কন্টেন্টের ব্যাপারটা। হ্যাঁ, 25 ব্লুজ 3 লেয়ারে প্রথম লেয়ার দিলাম, দেওয়ার পরে 25 ব্লুজ এই যে হ্যামার দিয়ে, এই যে হ্যামার আছে, হ্যামার দিয়ে আমি লোড দিব। হ্যাঁ, 25 ব্লুজ দিলাম। দ্বিতীয় লেয়ারে আবার 25 ব্লুজ, দ্বিতীয় লেয়ার কমপ্লিট হয়ে গেল। এবার তৃতীয় লেয়ার সয়েল দিয়ে আবার হ্যামার দিয়ে 25 ব্লুজ দেব। দেওয়ার পরে এই কলার আমাকে খুলে ফেলতে হবে, কলারের কোনো কাজ নাই। আচ্ছা, এখন এই যে মাঝখানে যে মোলটুকু আছে, এই মোলটুকুর ভিতরে সয়েল কতটুকু আছে সেটার ওয়েট আমাকে মেজার করতে হবে। এক হচ্ছে ওয়েট, আর এই যে এখানকার যে সয়েল, মোল্ডের ভিতরে যে সয়েল আছে তার ময়েশ্চার কত সেটাও আমাকে হিসাব করতে হবে। আচ্ছা, প্রথম ধাপ শেষ হলো। এবার দ্বিতীয় ধাপে আবার সেম সয়েলের মধ্যেই আমি আবার এক্সট্রা 3% ময়েশ্চার অ্যাড করব। ময়েশ্চার অ্যাড করে আবার সেম প্রসিডিউরে কম্প্যাকশন করব। আবার তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপও যাইতে পারে, ষষ্ঠ ধাপও যাইতে পারে। এখন আমাকে হিসাব করতে হবে এই যে ময়েশ্চার অ্যাড করতে করতে কোনো এক সময়ে দেখা যাবে এই সয়েল, এই মোল্ডের ভিতরে যে সয়েল আছে, ময়েশ্চার বাড়ার সাথে সাথে ওয়েটটা আস্তে আস্তে বাড়ছে। কোনো এক পর্যায়ে যেয়ে ময়েশ্চার বাড়তে বাড়তে যেয়ে দেখা যাবে যে এই মোল্ডের ভিতরে যে সয়েল আছে সেটা কমে গেছে। বুঝছো? হ্যালো? না স্যার, এই জায়গায় একটু ঝামেলা হচ্ছে। কি কি ঝামেলা হচ্ছে কোন জায়গায় আমি বুঝতেছি না। যে এইটুকু বলছেন তো যে যখন বলছেন যে এটা ময়েশ্চার কন্টেন্টে মানে একটা সময় গিয়ে এটার ময়েশ্চার এমন হবে, ওই জায়গাটা থেকে বুঝি নাই। মানে ময়েশ্চার, 3, 4 বা 5, পঞ্চম থেকে ষষ্ঠ ধাপ যাওয়ার পর বলছেন। হ্যাঁ, মানে কোন চেক ধাপে করার পর। যাবে সেটা আমি শিওর না। পঞ্চম ধাপে যাই দেখলাম যে এখন যদি তুমি এর ভিতরে 3% করে ময়েশ্চার বাড়াতে থাকো, তাহলে এই সয়েলের ভিতরে যে মোল্ড আছে সে মোল্ডের ওয়েট আস্তে আস্তে, মোল্ডের ভিতরে যে সয়েল আছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বুঝছো? তারপরে কোনো এক পর্যায়ে যেয়ে তুমি আবার ময়েশ্চার অ্যাড করলা, সেই ধাপে যেয়ে দেখলা যে মোল্ডের ভিতরে যে সয়েল আছে সয়েলের ওয়েট কমে গেছে। বুঝছো? যখনই কমবে তখনই তোমার কম্প্যাকশন টেস্ট শেষ হবে। আচ্ছা, এতটুকু তো বুঝছো, বেসিক প্রসিডিউর এই পর্যন্ত বোঝা গেছে? হ্যালো? কি
Join audio. ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার নতুন করে তাহলে শেষ পর্যন্ত কি হলো? বললাম যে ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে সয়েলের এই মোল্ডের ভিতরে যে সয়েল আছে সেটা কোনো এক পর্যায়ে যেয়ে সয়েলের ওয়েটটা কমে যাবে। ময়েশ্চার কন্টেন্ট বাড়বে, সয়েলের ওয়েট আস্তে 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 কমবে। এই এতটুকু মাথায় থাকলে হবে। আর মোল্ডের যে ডাইমেনশন গুলো আছে এগুলো একটু ভালো করে মাথায় রেখো। ডাইমেনশন টু কত, হাইট কত, ডায়ামিটার কত, এগুলো একটু ভালো করে মাথায় রেখো। ওকে, আচ্ছা, আমি প্রিভিয়াস স্লাইডে যাই। প্রিভিয়াস, ওকে, এখানে আচ্ছা, ক্লিয়ার টুইন। এখন কোশ্চেন হচ্ছে যে তোমাকে বললাম যে ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে সয়েলের ওয়েট আস্তে আস্তে কমবে। এখানে সেম ফিগার দেখো যে এদিকে ময়েশ্চার কন্টেন্ট এক্স অ্যাক্সিসে, y অ্যাক্সিসে সয়েলের ডাই ইউনিট ওয়েট। কিপ ইন মাইন্ড, শুধু ইউনিট ওয়েট লিখলে হবে না, ডাই ইউনিট ওয়েট লিখতে হবে। আচ্ছা, এখন ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে সয়েলের ডাই ইউনিট আস্তে আস্তে বাড়ছে। তারপরে কোনো এক পর্যায়ে যায় সয়েলের ডাই ইউনিট ওয়েট আস্তে আস্তে কমতেছে। এটাকে বলা হয় বেসিক প্রিন্সিপাল অফ সয়েল কম্প্যাকশন। সয়েল কম্প্যাকশনের প্রিন্সিপালই হচ্ছে এটা। ঠিক আছে, তুমি সয়েলে যদি কম্প্যাকশন করো, আর যে মোল্ড আর হ্যামার দেখালাম, ওই মোল্ড আর হ্যামার ইউজ করে এক্সপেরিমেন্ট করো। তাহলে কার্ভের প্যাটার্ন হবে এরকম যে ময়েশ্চার কন্টেন্ট আস্তে আস্তে বাড়বে, বাড়তি বাড়তি বাড়ার সাথে সাথে সয়েলের ডাই ইউনিট ওয়েটও আস্তে আস্তে ইনক্রিজ করবে। কোনো এক পর্যায়ে যায় ময়েশ্চার কন্টেন্ট আস্তে আস্তে বাড়ার সাথে সাথে সয়েলের ডাই ইউনিট ওয়েট কমতে থাকবে। কিন্তু কোশ্চেন হচ্ছে এখানে দুটা টার্ম আসবে, একটা হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, যেটাকে বলা হয় ওএমসি। কিপ ইন মাইন্ড, ওএমসি আর এমডিডি। এখন ওএমসি হচ্ছে যে ময়েশ্চার কন্টেন্টের রিসপেক্টে ম্যাক্সিমাম ডাই ডেনসিটি পাওয়া যাবে, সেটাকে বলা হয় অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। যদি আমি এই ফিগারের রিসপেক্টে বলি, এই ফিগারে বা এই সয়েলের রিসপেক্টে বা এই কম্প্যাকশন কার্ভের রিসপেক্টে সয়েলের অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কত। এখন আরেকটু ডিটেল বলি, এখন এই কম্প্যাকশন কার্ভ আমার কি জন্য দরকার, আমি কি জন্য করব, আমার তো একটা পারপাস আছে। পারপাস আছে না? পারপাস হচ্ছে রাস্তার কনস্ট্রাকশন দেখছেন না, রাস্তার কনস্ট্রাকশন। এখন এই রাস্তার কনস্ট্রাকশনে কি হয় দেখবা যে ওইটারে কি বলে, কম্প্যাকশন ইকুইপমেন্ট, রোলার মেশিন। রোলার মেশিন দেখছো না? রোলার মেশিন দেখছো, মানে যেটা কম্প্যাকশন, মানে স্যার। বাইরে বিভিন্ন রোলার মেশিন।
এখন এই রোলার মেশিন গুলো কি হয়, কি জন্য ইউজ করে? সয়েলের কম্প্যাক্টনেস ইনক্রিজ করার জন্য সাধারণত ইউজ করা হয়। সয়েলের একেবারে সাব বেস বা সাব গ্রেড যে বটম লেয়ারের যে ম্যাটেরিয়াল আছে, সেই লেয়ারের ডেনসিটি ইনক্রিজ করার জন্য সাধারণত এই কম্প্যাকশন করা হয়। এখন কোশ্চেন হচ্ছে, এখন আমি এই কম্প্যাকশন করব। এখন কম্প্যাকশন যদি করতে হয় তাহলে সেখানে একটা ময়েশ্চারের দরকার। আমি কত ময়েশ্চারে ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি পাওয়া যাবে সেটা আমাকে আগেই ওই সয়েল নিয়ে ল্যাব এক্সপেরিমেন্ট করে ওই সয়েলের ভিতরে অত পার্সেন্ট ময়েশ্চার অ্যাড করে দিতে হবে, যে এত পার্সেন্ট ময়েশ্চার অ্যাড করলেই মিনিমাম কম্প্যাকশন মানে মিনিমাম ভাইব্রেটিং যে রোলার গুলো আছে, রোলার ইউজ করে ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি পাওয়া যাবে। এখন এটাই ছিল তার বেসিক উদ্দেশ্য, যে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। তা এখন তোমাকে এই কাপ থেকে ওকে, তাহলে যে ময়েশ্চার কন্টেন্টের রিসপেক্টে ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি পাওয়া যাবে, আমি যদি এখন আবার ক্লিয়ার করি তাহলে এখন ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি কোথায়, পিক কোথায়, এইখানে পিক। পিক ভ্যালু যদি চুজ করি তাহলে এটা হচ্ছে এমডিডি, এটা এমডিডি ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি। ঠিক আছে, এখন যে ময়েশ্চারের রিসপেক্টে এমডিডি পাওয়া যাবে সেটা হচ্ছে ওএমসি, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। যে ময়েশ্চারের রিসপেক্টে ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি পাওয়া যাবে সেটাই হচ্ছে ওএমসি। এখন ওএমসি এর করেসপন্ডিং যে ড্রাই ডেনসিটি সেটা হচ্ছে এমডিডি, ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি। এখন আবার একটু ক্লিয়ার বলি, এখন তুমি যে এই যে কার্ভ এইভাবে আস্তে আস্তে বাড়ছে, বাড়ার পরে আস্তে আস্তে না ময়েশ্চার বাড়ার সাথে সাথে কমতেছে, এটাই সয়েলের কম্প্যাকশনের প্রিন্সিপাল কনসিডার করা হয়, যে এটা তার বেসিক প্রিন্সিপালই হচ্ছে এরকম। আবার সয়েলের এইরকম হয়ে ডবল পিকও হইতে পারে, অসম্ভব কিছু নাই, ঘাবড়ানোর কিছু নেই, ডবল পিকও হইতে পারে। সয়েল যদি অন্য ধরনের হয় ডবল পিক হবে। দেখা যাচ্ছে প্রথম থেকেই আস্তে আস্তে কমা শুরু করছে, প্রথম থেকে আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে কোনো এক পর্যায়ে আবার বাড়ে আবার নামতেছে, এই ধরনের বলা হয় ডবল পিক। ঠিক আছে, এরকম ডবল পিকও হইতে পারে। আচ্ছা, তাহলে তোমাকে বেসিকটা একটু বুঝে নিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে বাট হোয়াই, কেন এমন হয়? আমি ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করতেছি সয়েলের ভিতরে, তার সয়েলের ড্রাই ডেনসিটি আস্তে আস্তে বাড়তেছে, তারপরে কোনো এক পর্যায়ে যে তার ড্রাই ডেনসিটি কমে যাচ্ছে ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে। কারণটা কি? এটাই কোশ্চেন। এখন তোমাকে কোশ্চেন করবে এইটাই, হোয়াই। এখন সে হোয়াই এর অ্যান্সার প্রিভিয়াস এখানে আছে। ওকে, এখন কিভাবে হয় দেখো। এখন যখন তুমি ওয়াটার আস্তে আস্তে অ্যাড করবা, ওয়াটার অ্যাড করার সাথে সাথে সয়েলের ভিতরে যে ফ্রি স্পেস বা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আস্তে আস্তে ময়েশ্চার দিয়ে অ্যাড হবে, ময়েশ্চার দিয়ে ফিল আপ হবে। এখন আস্তে আস্তে যত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার পুরোটাই ময়েশ্চার দিয়ে ফিল আপ হবে। এখন এই ফাঁকা জায়গাটা ময়েশ্চার দিয়ে ফিল আপ না হয়ে ফিল আপ হওয়ার কথা ছিল সয়েল পার্টিকেল দিয়ে, বুঝছো? যেহেতু তুমি কম্প্যাকশন করছো, তাহলে ওই ভয়েডটা ফিল আপ হয়ে যাওয়ার কথা ছিল কি সয়েল পার্টিকেল দিয়ে। এখন সয়েল পার্টিকেল দিয়ে ফিল আপ না হয়ে সেটা ফিল আপ হয়েছে ওয়াটার দিয়ে। এই কারণে কোনো এক পর্যায়ে ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে সয়েলের ড্রাই ডেনসিটি আস্তে আস্তে বাড়ছে, তারপরে ওয়াটার অ্যাড করার সাথে সাথে কোনো এক পর্যায়ে যায় তার ড্রাই ডেনসিটি কমে যাচ্ছে। তো এটা হচ্ছে মূল কারণ। মূল কারণ হচ্ছে কি, সয়েলের ভিতরে যে ফ্রি স্পেস বা ভয়েড ছিল, সে ভয়েডটা আস্তে আস্তে ফিল আপ হয়েছে ওয়াটার দিয়ে। এখন ওয়াটার দিয়ে ফিল আপ হতে হতে যে এখন ফাঁকা জায়গা, যেহেতু ফাঁকা মানে এয়ার এর চেয়ে তো ওয়াটারের ওয়েট বেশি, এখন ফাঁকা জায়গাটা আস্তে আস্তে ওয়াটার দিয়ে ফিল আপ হয়েছে।
এই কারণে তার ওয়েটটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু বাড়তে বাড়তে কোনো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে সমস্ত এয়ার মানে ভয়েড, সমস্ত ভয়েড বা ফাঁকা জায়গা যতটুকু ছিল সমস্ত ভয়েড টুকুই ফিল আপ হয়েছে এয়ার দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি কথা হচ্ছে যেহেতু বারবার তুমি কম্প্যাক্ট করতেছো বা কম্প্যাক্ট হইতেছে, এই কম্প্যাক্ট হওয়ার কারণে ফাঁকা জায়গাটা ফিল আপ হওয়ার কথাটা ছিল সয়েলের পার্টিকেল দিয়ে, সয়েলের পার্টিকেল দিয়ে ফিল আপ না হয়ে ফিল আপ হয়ে গিয়েছে ওয়াটার দিয়ে। এই কারণে সে কোনো এক পর্যায়ে পিকে গেছে, ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে আর ডাই ডেনসিটি আস্তে আস্তে বাড়ছে, কিন্তু তার পরবর্তীতে ময়েশ্চার বাড়ার সাথে সাথে সেটা আস্তে আস্তে কমে গেছে। এখানে আরো একটা মানে এক্সপ্লেনেশন আছে, সেটা দেখো। When water is added to the soil during compaction, it acts as softening agent of the soil. Softening বলতে সয়েলকে সফট বা নরম করার একটা ম্যাটেরিয়াল হিসাবে ইউজ হবে। The soil particles slip over each other and move into a densely packed position. এখন সয়েল পার্টিকেল একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের উপরে কি করবে, স্লিপ করবে, ইচ আদার স্লিপ করে মুভ করবে। মুভ করলে তার পজিশন চেঞ্জ হওয়ার কারণে সে প্যাকড হয়ে যাবে, মানে কম্প্যাক্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন এই কম্প্যাক্ট হওয়ার কারণে সেখানে তার ডেনসিটি ইনক্রিজ করবে। The dry unit weight after compaction first increase as the moisture content increase. এখন এইটা যে বাড়ছে আস্তে আস্তে, ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে সয়েলের ড্রাই ডেনসিটি বাড়তেছে, সেটার এক্সপ্লেনেশন হচ্ছে এইটা। পার্টিকেল গুলো এখন সফটেনিং ম্যাটেরিয়াল, পার্টিকেল একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের উপরে মুভ করে চলে যায়, প্যাকড হয়ে যাবে। প্যাকড বলতে কম্প্যাক্টেড হয়ে যাবে। সেই জন্যই সে ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে সয়েলের ডেনসিটি ইনক্রিজ করে, ড্রাই ডেনসিটি ইনক্রিজ করে। এখন কমার কারণ কি? When moisture content is gradually increased and the same compactive effort is used for compaction, the weight of the soil in unit volume gradually increase. For example, W1. Okay, এখানে নামে যাওয়ার কারণ কি? এখন এই নামে যাওয়ার কারণে যেটা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে যে যেটা ফিল আপ হওয়ার কথা ছিল, ভয়েডটা ফিল আপ হওয়ার কথা ছিল ওয়াটার দিয়ে, সয়েল পার্টিকেল দিয়ে ফিল আপ না হয়ে ফিল আপ হয়েছে ওয়াটার দিয়ে। আর এখানে আরেকটু যেটা আছে, সয়েলের প্যাক মানে মুভড ইনটু ডেন্সলি প্যাক পজিশন বলতে স্লিপ ওভার বলতে এখানে সয়েল পার্টিকেল যখন ময়েশ্চারে অ্যাড করা হবে, ময়েশ্চার পাইলে সয়েল লেয়ারটা বা সয়েল পার্টিকেল গুলো সেটা তার শার্পনেস বাড়িয়ে যায়। শার্পনেস বাড়িয়ে যাওয়া বলতে সেটা কাজ করে লাইক অ্যাজ এ ফ্লুইড ম্যাটেরিয়ালের মতো কাজ করবে, মানে পিছলিয়ে যাওয়া যেটাকে বলা হয় খাঁটি বাংলায়। একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের উপর একটা লেয়ার তৈরি করবে। সয়েলের যে পার্টিকেল গুলো আছে, সেই সয়েলের পার্টিকেলের চারপাশে ওয়াটার একটা লেয়ার তৈরি করবে। সেই লেয়ারের কারণেই একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের উপরে স্লিপ বা মুভ করে চলে যায়। এই মুভ করার কারণেই এই ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে সয়েলের ড্রাই ডেনসিটি ইনক্রিজ করে। এখানে এক্সপ্লেনেশন যেটা আমি মুখে বলছি সেটা লেখা আছে, আর ডিটেলসও এখানে লেখা আছে। তুমি একটু মন দিয়ে ভালো করে এই এক্সপ্লেনেশনটা জিজ্ঞাসা মাথায় রাখবে। বাট হোয়াই, হয়তো ফিগারে এইভাবে হঠাৎ করে ড্র করে দিয়ে বলছো বাট হোয়াই, এখন তোমাকে কোশ্চেন করবে হোয়াই, কেন হয়। তোমাকে ঠিকঠাক মতো বুঝাই বলতে হবে যে এই কারণে এই বাইকে গেছে বা এই কারণে ইনক্রিজ হয় আর এই কারণে বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এটা খুব ভালো করে মাথায় রাখবা। নেক্সট ওকে, এবার টাইপস অফ কম্প্যাকশন। এখন টাইপস অফ কম্প্যাকশন কয় ধরনের? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, আর একটা হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্ট। আমার তো যতদূর মনে পড়ছে আমি এই চ্যাপ্টার পড়াইছি। হ্যাঁ, লিখো, এটা খেয়াল করো, লিখো টাইপস অফ কম্প্যাকশন, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, আর একটা হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্ট। এখন স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের স্পেসিফিকেশন কি? ভলিউম অফ মোল্ড যেটা আমি ফিগারে একটু আগে দেখাইছি সেটা এখানে বলা আছে 1/30 ফিট কিউব।
1 ভাগ 30 ফিট কিউব। ওয়েট অফ হ্যামার, হ্যামারের ওয়েট কত? 5.5 পাউন্ড। হাইট অফ ফল অফ ড্রপ, হ্যামার কত উঁচু থেকে পড়বে? 12 ইঞ্চি উপর থেকে। নাম্বার অফ লেয়ার, ওকে, নাম্বার অফ লেয়ার 3, নাম্বার অফ বোলোস পার লেয়ার 25 বোলোস। আচ্ছা, এখন এটা গেল স্ট্যান্ডার্ড ভেক্টর টেস্টের স্পেসিফিকেশন। এখন মডিফাইড বা দুইটা একই লেখা না, এটা মডিফাইড হবে। দেখি, আচ্ছা এটা মডিফাইড হবে, স্ট্যান্ডার্ডটা এটা হবে মডিফাইড ভেক্টর টেস্ট। এখন মডিফাইড ভেক্টর টেস্টের কি হবে? ভলিউম অফ মোল্ড সেম আগের মতোই, কিন্তু হ্যামারের ওয়েট বেশি। আগেরটাই ছিল 5.5 পাউন্ড, এটা হবে 10 পাউন্ড। ওকে, হাইট অফ ফল অফ ড্রপ, এখন হ্যামার কত উঁচু থেকে পড়বে? সেটা হচ্ছে 18 ইঞ্চি, 1.5 ফিট। লেয়ার কত? 5 লেয়ার। নাম্বার অফ বোলোস 25। তাহলে এই স্পেসিফিকেশন গুলো তোমার একটু মনে রাখতে হবে। স্ট্যান্ডার্ড ভেক্টর টেস্টের স্পেসিফিকেশন কত, মানে ভলিউম অফ মোল্ড কত, হাইট অফ হ্যামার, ফল অফ ড্রপ, ওয়েট অফ হ্যামার, নাম্বার অফ লেয়ার, এইগুলো একটু তোমার সবগুলো মাথায় রাখতে হবে। স্ট্যান্ডার্ড ভেক্টর টেস্ট আর মডিফাইড ভেক্টর টেস্ট, এইগুলা স্পেসিফিকেশন গুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখন দেখি তারপর স্লাইডে কি আছে। ওকে, ক্লিয়ার, প্রিভিয়াস, নেক্সট। ওকে, এটা দরকার নেই, প্রিভিয়াস। ওকে, এবার আসো, এই খাতা কলম আছে সবার কাছে? খাতা কলম আছে না? হ্যালো, জি স্যার। ওকে, এবার লিখো। এখন কোশ্চেন হচ্ছে যে আমি যদি কম্প্যাকশন করি, তাহলে একটা কম্প্যাকশন থেকে কতটুকু এনার্জি গেইন হয় সেটা আমাকে বের করতে হবে, যেটাকে বলা হয় কম্প্যাকশন ইফোর্ট। লিখো, কম্প্যাকশন ইফোর্ট। কম্প্যাকশন ইফোর্ট, ওকে, যেটাকে ডিনোট করা হয় ই দিয়ে। ওকে, এখন এই ই সমান সমান কি হবে? লিখো, এখানে লিখো ই সমান এই লিখছো? হ্যালো, হ্যাঁ, এখানে লিখো ওয়েট অফ হ্যামার, এখানে লিখো ওয়েট অফ হ্যামার ইনটু হাইট অফ ফল অর ড্রপ, এখানে লিখবা হাইট অফ ফল অর ড্রপ এই জায়গা। তারপরে এখানে লিখবা নাম্বার অফ লেয়ার, এল আমি শর্টকাট লিখছি, নাম্বার অফ লেয়ার। তারপরে ইনটু নাম্বার অফ বোলোস পার লেয়ার ভাগ ভলিউম অফ মোল্ড। ভলিউম অফ মোল্ড, এসিআর লিখছো? স্যার নাম্বার অফ লেয়ারের পর কি লিখছেন? নাম্বার অফ লেয়ার, নাম্বার অফ বোলোস পার লেয়ার। হ্যালো, হ্যালো, লিখছো? জি স্যার। লিখছো ঠিক মতো? লিখছো? সব লিখছো? এটা হবে ওয়েট অফ হ্যামার ইজ দ্য হাইট অফ ফল অর ড্রপ অফ হ্যামার
তারপরে ইনটু নাম্বার অফ লেয়ার, তারপরে হবে ইনটু নাম্বার অফ বোলস পার লেয়ার ভাগ ভলিউম অফ মোল্ড। লিখছো সবাই লিখছো? স্যার এই যে কি হাইট অফ ফল অর ড্রপ অফ হ্যামার, হাইট অফ ফল অর ড্রপ অফ হ্যামার। এই যে আমি শর্টকাট লিখছি, তুমি শর্টকাট লিখলে হবে না, তোমাকে ডিটেলস লিখতে হবে। আমি এখানে এইভাবে সেন্টেন্স লিখতে পারবো না, ল্যাপটপে লেখা যায় না। ঠিক আছে, আমি শর্টকাট লিখছি। এই যে এটা নাম্বার অফ লেয়ার হচ্ছে এটা, নাম্বার অফ বোলস পার লেয়ার এটা, আর ভলিউম অফ মোল্ড হচ্ছে এই যে এটা। তোমাকে ফুল সেন্টেন্সে লিখতে হবে। ওকে, লিখছো? ফুল সেন্টেন্সে লিখতে হবে। লিখছো সবাই লিখছো? কথা বলে না। জি স্যার। হ্যালো, আচ্ছা তাহলে এখন, আচ্ছা তাহলে এখন ইএস বের করো। ইএস, ইএস, ই তে কম্প্যাকশন ইফোর্ট, এস তে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের এস। ইএস বের করবা আর ইএম বের করো। ইএম তে মডিফাইড, ইএম এই যে এম তে এখানে মডিফাইড লেখা ছিল, এখানে এই মডিফাইড তুমি এবার বের করো। হারি আপ, খাতা কলমে বের করো। ইএস এবং ইএম দুইটা বের করো। স্যার ইএস আসছে 12,375 পাউন্ড পার ফিট স্কয়ার, আর ইএম 56,250। আচ্ছা তুমি এবার বের করো ইএম ভাগ ইএস কত আসে? ইএম ভাগ ইএস কত আসে? ভাগ দাও। ইএম ভাগ ইএস তুমি যে ভ্যালু বের করছো সেটা ভাগ দাও এবার। স্যার 4.54। এ বাকি সবার কি অবস্থা বলো? বলো বলো বলো, বাকিগুলোর কি অবস্থা? কি কোনো অ্যান্সার নাই? কি বাকিগুলো কি করে? এই রোল নাম্বার 31 আছে, রোল নাম্বার 31, রোল নাম্বার 31। এই একই ছাত্র, মানে এই ব্যাচের ছাত্র? এই রোল নাম্বার 31 কে? শেয়ার? জি স্যার। এই রোল নাম্বার 31 কার? রোল নাম্বার 31 স্যার ইফতেখার শাওন স্যার। ইফতেখার শাওন কি ডায়ে? আর ডাক নাম কি? শাওন স্যার। সে কি ক্যাম্পাসে আছে? ক্যাম্পাসে থাকে? স্যার এমনিতে ক্লাস টাস বেশি করে না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো এবার কত আসছে? বলো বলো বলো, কি ব্যাপার এতটুকু সময়, এত বেশি সময় লাগে? এই বের করো, কি অবস্থা? হ্যালো, এই কি বলতে, আমি কি বোঝাতে চাচ্ছি তুমি কি বুঝছো? হ্যালো।
রোল নাম্বার 01, রোল নাম্বার 01। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কত আসছে বলো, ইএম আর ইএস এর ভ্যালু বলো। স্যার 4.5। 4.5 কিভাবে আসছে বলো, বুঝাই বলো। না, এগুলো তো অবস্থা খুবই খারাপ, কি যে করে আল্লাহ জানে। করছি স্যার। আরে ভাই করছো সেটা তো আমি বুঝছি, কিন্তু কেমনে করলে একটু বুঝাই বলো। হাইট অফ ফল আর ড্রপ কত বসাইছো, ইকুয়েশনে কত বসাইছো? ইকুয়েশনে কত বসাইছো? ওই যে তুমি যে ক্যালকুলেশন করলে কত বসাইলা? এটা আলাদা আলাদা ভুল হয়েছে স্যার। ইএস এর জন্য স্যার 12 ইঞ্চ আর স্যার ইএম এর জন্য হচ্ছে বা- 18। না না, এই রোল নাম্বার এককে জিজ্ঞাসা করছে, রোল নাম্বার 1। তুমি যে ইকুয়েশনে হাইট অফ ফল আর ড্রপ যে ভ্যালু আছে ওইখানে কত বসাইলা, বসিয়ে ভ্যালু বের করলা তুমি, আমি সেটা জিজ্ঞাসা করছি। স্যার ফল আর ড্রপ 12 ইঞ্চ। সেটা বসায় 4.5 আসলো। স্যার কি একটা ইঞ্চিকে ফিটে কনভার্ট করে নিয়ে হচ্ছে ইএস এর ক্ষেত্রে 1 আর ইএম এর ক্ষেত্রে 1.5। ওকে, এর রোল নাম্বার কত তোমার? 58। জি স্যার। ওকে, তোমার নাম কি জানো? ফাতিমাতুজ জোহরা। ওকে, ঠিক আছে, ভেরি গুড, হয়েছে। এখানে 12 বসালি হবে না, এখানে 1 বসাতে হবে এখানে, কারণ এটা ফিটে আছে। হ্যাঁ, ভলিউম ফিটে আছে। এখন তুমি যে ওই ইকুয়েশনের ভিতরে যদি 12 ইঞ্চি বসাই দাও তাহলে ভুল অ্যান্সার আসবে। তাহলে এটাকে আমার 1 লিখতে হবে, 1 ফিট, আর এইটাকে লিখতে হবে 1.5 ফিট। ঠিক আছে, যেহেতু 18 ইঞ্চি আসে। আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসো। EM is equal to ES সমান সমান 4.5, then EM is equal to 4.5 ES। তুমি এটা লিখো, ইকুয়েশন লিখো, খাতায় লিখো। তাহলে এখন লিখতে হবে কম্প্যাকশন ইফোর্ট for modified Proctor test is equal to 4.5 times of standard Proctor test. Compaction effort স্যার for লিখো 4.5 আসছে হচ্ছে স্যার 12 আর 18 দিয়ে যখন আমরা করছি স্যার তখন 4.5 আসছে। তোমার অ্যান্সার ভুল আছে, তোমার অ্যান্সার ভুল। 12 আর 18 দিলে হবে না, অ্যান্সার হবে কিন্তু ইএম বাই ইএস হচ্ছে 4.5 ধরো আমি তোমাকে বলি 12 আর 18 দিয়ে যদি করো অ্যান্সার ভুল হবে। ভুল হবে 4.5 যদি চলেও আসে, কিন্তু প্রসেস ঠিক না, অ্যাকচুয়াল না। তোমাকে এটা 1 আর এটা 1.5 ধরে করা লাগবে, ফাইনালি অ্যান্সার আসবে এটা। ওকে, 12 জায়গায় 1 আর এই যে 18 জায়গায় যদি 1.5 বসাও তাহলে এই ধরনের একটা কোরিলেশন আসবে। এবার তুমি লিখো কম্প্যাকশন ইফোর্ট, আচ্ছা, প্রুভ দ্যাট, লিখো প্রুভ দ্যাট compaction effort for modified Proctor test, sorry, prove that compaction effort for modified Proctor test is equal to 4.5 times of standard Proctor test. লিখো 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 লিখছো, সবাই লিখছো?
জি স্যার। ওকে, তাহলে এটা তোমাকে প্রমাণ করতে দিতে পারে। শুধু এতটুকু লেখা থাকবে, prove that compaction effort for modified Proctor test is equal to 4.5 times of standard Proctor test. এতটুকু এক লাইনের কোশ্চেন, এবার বাকিটুকু তোমাকে লিখতে হবে। বুঝছো? আর কোনো কিছুই দেয়া থাকবে না, তোমাকে এবার সলভ করতে হবে। ওকে, মাথায় রাখবে এটা। নেক্সট স্লাইড, এটা দেখাইছি, এটা নতুন করে দেখানোর দরকার নাই। ফিগারের ছবি, ওকে, ক্লিয়ার অল ড্রয়িং। আচ্ছা, প্রিভিয়াসে যাই। ওকে, এখন এই যে 12 ইঞ্চি আর 18 ইঞ্চির যে বিষয়, তুমি একটু আগে দেখলা যে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে ফল অফ হ্যামারের ওয়েট 5.5 পাউন্ড এবং ফল ড্রপ হাইট হচ্ছে 12 ইঞ্চি। এখন সেটা কিভাবে? এখন এই হ্যামারটা যদি আমি উপর থেকে এই পর্যন্ত উঠাই, তাহলে এটার হাইট হয় 12 ইঞ্চি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে। যদি মডিফাইড হয়, মডিফাইডের হ্যামারের জন্য সেটা হয়ে যাবে 18 ইঞ্চি। আবার হ্যামারের ওয়েটও চেঞ্জ হয়ে যাবে। এইটা হচ্ছে হয়তো দেখা যাচ্ছে 5.5 পাউন্ড, মডিফাইডের জন্য হয়ে যাবে 10 পাউন্ড। তাহলে সেটা একটু দেখো। ও সরি, নেক্সট। ওকে, এখানে ছোট যেটা হ্যামার, সেটা সাধারণত স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট ইউজ হয়। হ্যাঁ, কারণ এটার হাইট হচ্ছে 12 ইঞ্চি। আর মডিফাইড যে প্রক্টর টেস্ট আছে, সেটার হাইট একটু বেশি, 6 ইঞ্চি বেশি। এই জন্য এটার হাইট হচ্ছে 18 ইঞ্চি। মানে হাইট দেখে তোমাকে বুঝে ফেলতে হবে যে এটা আমি কোড কাজে ইউজ করবো, এটা স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের জন্য না মডিফাইড প্রক্টর টেস্টের জন্য। হ্যামারের সাইজ দেখে তোমাকে বুঝে ফেলতে হবে। সাধারণত এটা 12 ইঞ্চি আর এটার হাইট হচ্ছে 18 ইঞ্চি। কেউ ল্যাবে মাইপে চেক দিতে পারো। ওকে, নেক্সট। ওকে, যেটা আমি তোমাকে সলভ করাইছিলাম, এই যে সেটা এখানে লেখা আছে, নতুন করে দেখানোর দরকার নেই। নেক্সট, কম্প্যাকশন ইফোর্ট ফ্যাক্টরস অ্যাফেক্টিং। নেক্সট, আচ্ছা, আমার মনে হয় আমি আজকে এখানে শেষ করব। আবার ক্লাস আছে শনিবারে, যদিও ক্লাস আছে। আচ্ছা, শনিবারে 7টায়, শনিবারে 7টায় ক্লাস। শনিবারে, রবিবারে, শনি রবি সোম 3 দিনই ক্লাস। একেবারে 3-4 দিন যা আছে টানা, এখন আর কোনো গ্যাপ নেই। শনিবারে 7টায়। হ্যালো স্যার, হ্যালো, শনি রবি সোম 3 দিন নেবেন? শনি রবি আমি গ্যাপ পাইলেই ক্লাস নিব। এখন আর ডে ফিক্সড নাই, সুযোগ পাইলে ক্লাস নিয়ে দিব। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর যেগুলো পড়াইছি একটু বাসায় বসে প্র্যাকটিস করো, নাহলে মনে করো না যে পরীক্ষার আগের রাতে পড়ে একেবারে স্টেজে মারিয়ে দিব, তাহলে কিন্তু ধরা খাবা। তোমাদের ওই যে কি খাতা, কোয়ান্টিটি সার্ভিং, কি এক অবস্থা। সাদা খাতাও জমা দিয়েছে অনেকে, একেবারে ফুলই সাদা খাতা। তুমি মনে করছো যে সাদা খাতা জমা দিয়েছো আর আমি তোমার ভাই 10-এ 10 দিয়ে দিব? কোনোদিনই সম্ভব না। অনেকে সাদা খাতা জমা দিয়েছে। তো ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।